উনি রাজনীতি করতে এসছেন। উনি রাজনীতি করতে এসে বিরোধী দলকে খোঁজার জন্য যদি হ্যাংলার মতো মানে বিরিয়ানির হাঁড়ির দিকে তাকিয়ে থাকেন, তাহলে এটা কিন্তু ওনার রাজনৈতিক প্রজ্ঞার অভাব। যদি ওখানে ভোটে হেরে যান সায়নদীপের কাছে, তখন ব্যবস্থা করতে হবে যদি কোথাও একটা সত্যি বিরিয়ানির হাঁড়ি বসানো যায়, এই গামলাটাই উল্টে দিতে হবে, বুঝলে তো? বড়নগরের বাসিন্দাদের ভোট দিয়ে ওই গামলাটাকেই উল্টে দিতে হবে। ঘট প্রতিষ্ঠা হয়েছে না, এই ঘট না উল্টোলে আর বড়নগর কেন কোনো অঞ্চলের কোনো উন্নয়ন করবে না। বিরিয়ানির ওই রাস্তার যে দোকানগুলো, এরা একদম খেটে খাওয়া প্রান্তিক মানুষ, সকাল থেকে রাত অবধি গায়ের ঘাম ঝরিয়ে বিরিয়ানির হাঁড়ি বসায়। তাদের গামলায় লাল পতাকা যদি থাকে না, তাতে লাল পতাকার কোনো অমর্যাদা হয় না, ওখানে সবুজ পতাকা লাগিয়ে দিলে বরং চিন্তার কারণ। বিজেপির তো নির্বাচনের মূল ইস্যু দুর্নীতি নয়, কিন্তু একদম রোহিঙ্গা আর এসআইআর, এখানেই শুরু এখানেই শেষ। আক্রমণ করার জায়গায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ব্যর্থ হয়েছে। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছেন, বামেদের নাকি এই লাল শুধুমাত্র বিরিয়ানির হাঁড়ি দেখা যায়। এটা একটা বুঝতে হবে। সায়ন্তিকা বা যিনি, আপনি সেই জায়গারই বাসিন্দা। হ্যাঁ, আমার বড়নগরের উপনির্বাচনে উনি আগেরবার জিতেছিলেন, এবং সেখানে জেতার পর ওনার একটা রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। দেখো, উনি তো অভিনেত্রী সায়ন্তিকা হিসেবে একদম সম্পূর্ণভাবে ফেলিয়ার হওয়ার পরেই উনি রাজনীতিবিদ হতে এসেছেন, সে নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। সিনেমা ওনার কয়েকজন টেকেছেন, হয়তো তারাও একমতই হবেন, আমার অবশ্য দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে উনি রাজনীতি করতে এসছেন। উনি রাজনীতি করতে এসে বিরোধী দলকে খোঁজার জন্য যদি হ্যাংলার মতো মানে বিরিয়ানির হাঁড়ির দিকে তাকিয়ে থাকেন, তাহলে এটা কিন্তু ওনার রাজনৈতিক প্রজ্ঞার অভাব। ঠিক আছে, এবার দেখো, ফেলিয়ার অভিনেত্রী, সেখান থেকে রাজনীতি, একটা উপনির্বাচনে জিতেছেন, 2024 উপনির্বাচন হয়েছিল, 26 উনি আবার ভোটে দাঁড়িয়েছেন। এবার উনি যদি ওখানে ভোটে হেরে যান সায়নদীপের কাছে, তখন ব্যবস্থা করতে হবে যদি কোথাও একটা সত্যি বিরিয়ানির হাঁড়ি বসানো যায়। এবার প্রান্তিক মানুষ, বিরিয়ানির ওই রাস্তার যে দোকানগুলো, এরা একদম খেটে খাওয়া প্রান্তিক মানুষ, সকাল থেকে রাত অবধি গায়ের ঘাম ঝরিয়ে বিরিয়ানির হাঁড়ি বসায়। তাদের গামলায় লাল পতাকা যদি থাকে না, তাতে লাল পতাকার কোনো অমর্যাদা হয় না, ওখানে সবুজ পতাকা লাগিয়ে দিলে বরং চিন্তার কারণ। আপনার এই গামলা প্রসঙ্গে একটা প্রসঙ্গ মাথায়, তুমি হাঁড়ি গামলা থেকে বেরোচ্ছই না। গামলা বলতে বড়নগর উল্টোনো গামলা, ওই গামলাটাই উল্টে দিতে হবে, বুঝলে তো? বড়নগরের বাসিন্দাদের ভোট দিয়ে ওই গামলাটাকেই উল্টে দিতে হবে, মানে নইলে কিছু করা যাবে না। এই যে ঘট প্রতিষ্ঠা হয়েছে না, এই ঘট না উল্টোলে আর বড়নগর কেন কোনো অঞ্চলের কোনো উন্নয়ন করবে না। আমরা খুব আশাবাদী। এবারে বড়নগর তো কলোনি প্রধান এলাকা, প্রচুর কলোনি ওখানে, এবং সেই কলোনি স্তরে বামফ্রন্টে জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে বাড়ি করার কিছু টাকা দেওয়া, সাহায্য করা, তার কারণ ওখানে রিফিউজি প্রচুর ছিলেন, তো তাদেরকে এই জমি দিয়ে তারপর তাদেরকে বাড়ি করার সাহায্য করে ওইখানে বামপন্থীদের একটা ভালো বেস ছিল। বড়নগরকে লালদুর্গ বলা হতো। এবার সেইখানে না মানুষের ভেতরে সেন্টিমেন্টটা এখনও কিন্তু বিদ্যমান আছে, ঠিক আছে? এবং তুমি দেখবে কখনোই খুব খারাপ ভোট ওখানে কিন্তু সিপিএম পায় না। আমাদেরকে আমার একদম পরিষ্কার বক্তব্য। এবারে আমি যেহেতু আমার নিজের বাড়ি ওখানে, আমি যেরকম হাওয়া বুঝছি তাতে সায়নদীপ কিন্তু এবারে একদম ভোটের মার্জিনের নিরিখে কিন্তু বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, সজল ঘোষ, দেখো সজল ঘোষ কী করবে না জানি না, তখন ওটা সজল ঘোষের এলাকা না। সজল ঘোষ মেবি না শিয়ালদা চত্বরে যদি দাঁড়াতেন, উনি হয়তো সত্যি কিছু করতে পারতেন, যেখানকার উনি কাউন্সিলর। কিন্তু আমাদের বরানগরে সজল ঘোষ কিছু করতে পারবেন বলে আমার মনে হয়। সজল ঘোষেরও একটা বক্তব্য যে আগেরবার যে তন্ময় ভট্টাচার্য তিনি ভোট কাটার কাজ করেছিলেন, বারংবার সিপিএম এর তরফে যে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে ভোট কাটার কাজ করে। 77 সালের পর থেকে পশ্চিমবঙ্গে 2019 সালের আগে পর্যন্ত প্রতিবার বিজেপি দলে ভোট কাটারই কাজ করেছে। কত পার্সেন্ট ভোট ছিল বিজেপি? 7% ভোট ছিল। তো ওই 7% ভোট তো একটাও কিছু বিধায়ক পেত না, এমপি পেত না। তপন শিকদার কয়েকবার জিতেছিল, তো ভোট লড়তো কেন? তো ভোট কাটুয়া বিজেপি ছিল এতদিন ধরে। তো এখন যদি মনে হয় যে শুধুমাত্র দ্বিপাক্ষিক একটা লড়াই হবে, দ্বিমুখী লড়াই হবে, তাতে শুধুমাত্র ওই রোহিঙ্গা ভাগিয়ে দিলাম, এসআইআর করে দিলাম, এই নিয়েই হয়ে যাবে। আচ্ছা তুমি বলো তো, এই রোহিঙ্গা একটা বক্তব্য ঘোরে তো? বিজেপির তো নির্বাচনের মূল ইস্যু দুর্নীতি নয়, কিন্তু একদম রোহিঙ্গা আর এসআইআর, এখানেই শুরু এখানেই শেষ। তো আমাকে একটা কথা বলো, যে ওখানে রোহিঙ্গা একজন অনুপ্রবেশকারী হিসেবে বার করে দেওয়া হলো, এখানে তুমি এসএসসিটা পেয়ে যাবে, একজন চাকরি পাবে?
ওখান থেকে এসআইআরে একজনের নাম বাদ পড়লো ঘুষপেটিয়া বলে, এখানে একজন টেটে চাকরিটা পেয়ে যাবে? এরকম সহজ নয় রাজনীতিটা। তৃণমূলকে আক্রমণ করার জায়গায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ব্যর্থ হয়েছে। শুধুমাত্র সাম্প্রদায়িকতার তাস খেলে এই পশ্চিমবঙ্গের দখল নেওয়া সম্ভব নয় বিজেপি। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। নির্বাচন কমিশন যেমন কথা বলেছিলেন, যেমন দাওয়াই দেওয়ার কথা বলেছিলেন, প্রথম দফার ভোট আমরা দেখতে পেলাম, দ্বিতীয় দফার ভোট সামনে রয়েছে, চৌঠা মেয়েও কি সেই মেজাজ তিনি বজায় রাখতে পারবেন? দেখো, আমার চৌঠা মেয়ের নির্বাচন কমিশন এফেক্টিভ থাকবে কিনা জানি না। প্রথমে বলি, আমাদের প্রথম দফার ভোটে 23 তারিখের ভোটে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা অন্যান্যবারের নির্বাচন কমিশনের থেকে অনেকটা অপেক্ষাকৃত ভালো লেগেছে। কিন্তু এত হাউলাবলি ভাবারও কোনো কারণ নেই, তার কারণ এবারও প্রচুর মানুষ বালকে ভোট দিতে পারেনি, প্রচুর মানুষের ভোট পড়েছে, এগুলো ঘটেছে। কিন্তু এত হিংসা আমাদের এখানে আগের নির্বাচনগুলোয় ঘটেছে, তার তুলনায় এটাকে মনে হচ্ছে কি ভালো ব্যাপার একটা ঘটেছে। তো যদি নির্বাচন কমিশন ভালোর জন্য কিছু করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য যদি বেশি কেন্দ্রীয় বাহিনী থাকে, যদি বুথগুলো একদম নিরাপদ থাকে, মানুষ যদি হেঁটে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, এর থেকে ভালো হওয়ার কিছু হয় না। এই জায়গায় আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অভিনন্দন জানাবো, যাতে 4 তারিখ ভোটের পরেও তারা ভোট পরবর্তী হিংসার জায়গাটাকেও অ্যারেস্ট করতে পারেন। মানুষ ভোট দেওয়ার জন্য, রাজনীতি করার জন্য মরে গেলে তার থেকে অন্যায় আর কিছু হবে না এই গণতন্ত্রে, যেহেতু আমাদের গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র। ভোট এখানে উৎসব।